আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এখানে আমরা লিঙ্কন স্যারের মেন বইয়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পদার্থের মৌলিকত্ব নির্ভর করে কিসের উপর? সঠিক উত্তর নিউটনের উপর। নিচের কোনটির সঠিক তথ্যযুক্ত? সঠিক উত্তর ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন স্যার জে জে থমসন। রাদারফোর্ড মতবাদের সাথে সৌরজগতের মিল, ইলেকট্রনের অবস্থান ও গ্রহগুলোর অবস্থান। মিলির ব্যর্থতা মূলত। পরমাণুর চার শূন্যতার কারণ কি? পরমাণুর চার শূন্য, এখানে উত্তরটি ভুল আছে, আমরা ঠিক করে নিই। পরমাণুর চার শূন্যতার কারণ হলো ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি হবে। সঠিক উত্তর। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথ শক্তি দেওয়া আছে। চতুর্থ বোর শক্তি স্তরের শক্তি বের করতে হবে। আমরা জানি এটা কিভাবে বের করব। আমরা জানি ই সমানুপাতিক 1/n²। এখন আমরা যদি এটি ব্যবহার করি তাহলে এটা আমরা কেমনে ব্যবহার করব দেখো। আমাদের চতুর্থ শক্তি স্তরের জন্য বের করতে হবে। তাহলে যেটি বের করতে হবে সেটি মূলত নিচে চলে যাবে 4²। উপরে যাবে হলো আমাদের দ্বিতীয় বোর কক্ষপথ বলা আছে 2² ইন্টু তাহলে সঠিক উত্তর আসবে হলো -82। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা চালান 1911 সালে। আলফা কণার ভর ইলেকট্রনের ভর হচ্ছে সঠিক উত্তর হবে হলো 7500। কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা? বর্ণালী ব্যাখ্যা দিতে না পারা। বোর পরমাণু মডেলের ভিত্তি কোন তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। কোন একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেওয়া আছে। ইলেকট্রনটি কোন অরবিটে আছে? আমরা জানি mvr = nh/2π সমান দেওয়া আছে হলো আমাদের 2h/π। এখান থেকে পাই কাটা h কাটা, তাহলে সুতরাং আমরা এর মান পাবো হলো 4। উত্তর চতুর্থ। কোন শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কতটি? সঠিক উত্তর nটি। পরমাণুর চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি? সূত্র হলো n²। তাহলে আমরা যদি 4² করি তাহলে পাবো হলো 16টি। সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর কি নির্ভর করে? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর আমাদের নির্ভর করে হলো শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা।
কোন পরমাণুর 2p(x) অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, ইলেকট্রন দুটির জন্য কয়টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে? আমরা জানি পলির বর্জন নীতি অনুযায়ী সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, তাহলে সঠিক উত্তর হবে 3। কোন কোয়ান্টাম সংখ্যাটি অরবিট সম্পর্কে ধারণা দেয়? আমাদের অরবিট সম্পর্কে ধারণা দেয় হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। L = 0, 1, 2 হলে উপশক্তি স্তরের সংখ্যা কতটি? আচ্ছা, L এর মান 0 এর জন্য উপশক্তি স্তর হবে হলো S, 1 এর জন্য হবে P, 2 এর জন্য হবে D। তাহলে সুতরাং সঠিক উত্তর হবে 3টি। রুবিডিয়াম Z = 37 দেওয়া আছে, এর সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আমরা জানি এটি গ্রুপ 1 এ অবস্থিত, তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাসটি যদি করি, আমরা জানি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো ক্রিপ্টন, যার পারমাণবিক সংখ্যা হলো 36, তাহলে আরেকটা প্রয়োজন 5s1, এটা হলো এর ইলেকট্রন বিন্যাস। এখান থেকে আমরা পাই n = হলো আমাদের 5, L = হলো 0, তাহলে কাছাকাছি মিল আছে হলো আমাদের ক নাম্বারটা, m = 0 হবে আর s = -½ হবে। কোন বিজ্ঞানী উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেন? উত্তর হবে নিলস বোর। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন মেঘের সর্বাধিক অবস্থানের সম্ভাবনা কত? 90 থেকে 95%। ইলেকট্রনের ত্রিমাত্রিক গতি নির্দেশ করে হলো আমাদের অরবিটাল। একটি ns অরবিটালে কত সংখ্যক নোড থাকতে পারে? n-1 সংখ্যক নোড থাকতে পারে। ইলেকট্রন মেঘ ঘনীভূত থাকে না কোন অরবিটালে? সবচেয়ে ছোট অরবিটাল যেটি, সেটি হলো s অরবিটাল। p অরবিটালের আকৃতি কিরকম? ডাম্বেল আকৃতি। 2p অরবিটালগুলো কত কোণে অবস্থিত? 90 ডিগ্রি কোণে। যখন L = 2, তখন d অরবিটালে কতটি আকৃতি সম্ভব? 5টি। কি কি আকৃতিগুলো? dz², dx², y², dxy, dyz, dzx, এই 5টি আকৃতি সম্ভব। আচ্ছা, কোনটি ডাবল ডাম্বেল আকার? সঠিক উত্তর ডি। শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্রমবিন্যাস নীতি কোনটি? আউফবাউ নীতি। নিচের কোন নীতির উপর ভিত্তি করে অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যস্ত হয়? সঠিক উত্তর 3টি হবে, এখানে হয় না হওয়ার কথা ছিল, তাহলে ভেসপার নীতি হতো। মূলত হুন্ডের নীতি, পলির বর্জন নীতি এবং আউফবাউ নীতি, 3টি উত্তরই সঠিক। 4d অরবিটালের জন্য কোনটি পাওয়া যায়? 4d দেওয়া আছে, তাহলে n এর মান কত হবে? 4। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য l এর মান হলো 2, তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, n = 4, l = 2। আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটায় কোনটি? সুস্থিত অরবিটাল। অধিক স্থিতিশীলতার জন্য কোনটি সঠিক? s² f13। Fe2+ এর 3d উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? সঠিক উত্তর হলো আমাদের 6টি। অধিক স্থায়িত্বের জন্য কোন অরবিটাল হতে ইলেকট্রন স্থানান্তরিত হয়? সঠিক উত্তর p অরবিটাল থেকে। হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেনের কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? সঠিক উত্তর 2টি। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটি করে দেখি তাহলে কি হবে দেখো।
আমরা জানি অক্সিজেন কত 8, এর ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 1s স্কয়ার 2s স্কয়ার 2p4, 8টা হয়ে গেল। আমরা লাস্টেরটা নিয়ে কাজ করি, লাস্টেরটার জন্য একটা বক্স তৈরি করে ফেলি 2pর জন্য। প্রথম ইলেকট্রনের জন্য যাবে হলো এটায়, পরেরটা এটায়, তৃতীয়টা এটায়, চতুর্থটা আবার প্রথমটায় ফিরে আসবে। তাহলে অযুগ্ম কটি থাকে 2টি। নিচের কোন নীতি অনুযায়ী অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একই মুখী হবে? সঠিক উত্তর হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী Fe2+ এ কয়টি বেজোড় ইলেকট্রন আছে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 4টি। হুন্ডের সূত্রের ব্যতিক্রম কোন অরবিটাল? সবচেয়ে ছোট অরবিটাল আমরা জানি s অরবিটাল, এই সবসময় পূর্ণ থাকে, অতএব এই অরবিটালের মাধ্যমে আমরা হুন্ডের নীতি ব্যাখ্যা করতে পারি না। পলি কোন দেশের বিজ্ঞানী? সঠিক উত্তর ফ্রান্স। প্রধান শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ধারক কোনটি? পলির বর্জন নীতি। এফ কক্ষপথের জন্য কোনটি সঠিক? ইলেকট্রন সংখ্যা 14টি। কোনটি ফেরোম্যাগনেটিক? সঠিক উত্তর কোবাল্ট। বেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 400 ন্যানোমিটার। কম্পাঙ্ক কত? আমরা জানি c f ল্যামডা। ল্যামডা হলো আমাদের এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য, f হলো কম্পাঙ্ক, c হলো আলোর বেগ। আলোর বেগ কত? 3 × 10⁸। আমরা যদি ফর্মুলা বসাই তাহলে আমরা পেয়ে যাব সঠিক উত্তর হবে হলো 7.5 × 10⁻14 হার্জ। কম্পাঙ্ক নিম্নের কোনটির বেশি? কসমিক রশ্মি। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? সঠিক উত্তর 455 থেকে 575 ন্যানোমিটার। কোনটি মৌলের বৈশিষ্ট্যমূলক ধর্ম? রেখা বর্ণালী মৌলের বৈশিষ্ট্যমূলক ধর্ম। একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ওই রশ্মির কম্পাঙ্ক কত? ঠিক একই ফর্মুলাও আমরা ব্যবহার করব, উত্তর পাবো 4.44 × 10⁻14 হার্জ। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপ্তি কত? 380 থেকে 780 ন্যানোমিটার। পারমাণবিক রেখা বর্ণালী কিভাবে তৈরি করা যায়? উচ্চ চাপ প্রয়োগ করে, সঠিক নয়। তাপ প্রয়োগ করে, ঠিক আছে। বিদ্যুৎ ক্ষরণ দ্বারা, ঠিক আছে। সঠিক উত্তর খ ও গ উভয়ই। রেখা বর্ণালীর সৃষ্টির কারণ কোনটি? উত্তেজিত ইলেকট্রনের পূর্ববর্তী শক্তি স্তরে আগমন। আদর্শ রেখা বর্ণালী সৃষ্টির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? Ru। কোনটি লিথিয়াম বা ক্যালসিয়াম এর রেখা বর্ণালীর সাথে সঙ্গতিপূর্ণ? সঠিক উত্তর ক। একটি সূক্ষ্মরেখা 600 থেকে 650 ন্যানোমিটারে অবস্থান করে। ত্বকের ক্ষত নিরাময় লেজার পদ্ধতিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? গামা রশ্মি। বোর পরমাণু মডেলের সাহায্যে কোন মৌলের বর্ণালী সহজে ব্যাখ্যা করা যায়? আমরা জানি হাইড্রোজেনের। ব্র্যাকেট সিরিজের জন্য নিম্নের শক্তি স্তর হলো n1 এর মান 5। আমরা জানি হাইড্রোজেনের বর্ণালীগুলো কি কি? প্রথম একের জন্য হলো লাইমেন, 2 নম্বর বামার, 3 নম্বর হলো প্যাস্টেন, 4 নম্বরে হলো ফোল্ড, 5 নম্বরে হলো ব্র্যাকেট, 6 নম্বরে হলো হ্যামফিস। আচ্ছা, বামার সিরিজের জন্য তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হলো 434। পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত? আমরা প্রথম দিকে দেখেছিলাম E সমানুপাতিক 1/n²। তাহলে এখানে সম্পর্কটা কি হবে? n এর মান দেওয়া আছে 3, তাহলে
E1 ইন্টু 1/9। আসল নোটে কিসের উপস্থিতিতে ইউভি রশ্মির অনুপ্রভাব সৃষ্টি করে? জলছাপ। নিচের কোন রশ্মি নকল মুদ্রা শনাক্তকরণে ব্যবহৃত হয়? ইউভি রশ্মি। ফ্লোরোসেন্স পদার্থগুলো কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে? সাধারণত আমাদের দৃশ্যমান আলোই শোষণ করে থাকে। সেটি কত? 380 থেকে 780 ন্যানোমিটার। অনুপ্রভা সৃষ্টি হয় কিভাবে? দৃশ্যমান আলোর নিঃসরণে। 1000 টাকার নোটে প্রতিপ্রভার বর্ণ কোনটি? 1000 নোটের প্রতিপ্রভার বর্ণ হলো হালকা বেগুনি। কোনটি ফ্লোরোসেন্ট পদার্থ নয়? সোডিয়াম পাইরো অ্যান্টামোনেট। মেডিকেলে আইআর রশ্মি ব্যবহার হয় কিসের জন্য? অবলোহিত থার্মোগ্রাফি। রোগ নির্ণয় অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 900 থেকে 1400 ন্যানোমিটার। 900 থেকে 1400 ন্যানোমিটার। মানব শরীরের জন্য উপকারী রশ্মি কোনটি? এফআইআর। এফআইআর এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক্যান্সার আক্রান্ত কোষের বৃদ্ধি প্রতিহত করে। মাথা ব্যথা ও মাইগ্রেনের চিকিৎসায় নিচের কোন রশ্মি ব্যবহার করা হয়? আইআর রশ্মি। ক্যান্সার চিকিৎসায় নিচের কোন মৌলটি ব্যবহৃত হয়? রেডন। নিচের কোনটিতে ক্ষতিকর রশ্মির কোনো ঝুঁকি থাকে না? এমআরআই। নিচের কোনটি বর্ণালীমিতিক বিশ্লেষণ? এনএমআর। এমআরআই পূর্ণরূপ কি? এমআরআই পূর্ণরূপ হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এমআরআই পদ্ধতির মূলনীতি হলো HNMR। এনএমআর বর্ণালীর প্রয়োগ কোনটিতে ঘটে? এমআরআই। নিচের কোন পরমাণুটি এনএমআর সক্রিয়? হাইড্রোজেন। উচ্চতর এনএমআর প্রদর্শন করে না কোনটি? সুস্থ কোষ। নিচের কোনটিতে ক্ষতির ঝুঁকি থাকে না? সঠিক উত্তর এমআরআই। দ্রাব্যতা নীতিতে কোনটি সঠিক? S √KSP। পানিতে দ্রবণীয় লবণ কোনটি? প্রথমটি AgF। Cu2+ আয়নের পরীক্ষায় কোনটির উপস্থিতি নেই? HCl। ক্যালাসন প্রক্রিয়ার শুরুতে দ্রাবককে কি সহযোগে উত্তপ্ত করা হয়? সক্রিয় কার্বন। কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন হয়? বেনজোয়িক অ্যাসিড। অধিক পরিমাণ দ্রবণে আস্তে আস্তে ঠান্ডা করলে কি হয়? অতি সম্পৃক্ত দ্রবণ হয়। নিচের কোন পদার্থটির দ্রাব্যতার উপর চাপের প্রভাব রয়েছে? কার্বন ডাই অক্সাইড। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে নিচের কোনটির ক্ষেত্রে? ডেলএইচ এর মান 0 থেকে কম হলে। চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবে? আমরা এর আগে দেখেছিলাম কার্বন ডাই অক্সাইডের প্রভাব রয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটির দ্রবণ তাপ ঋণাত্মক? সঠিক উত্তর প্রথমটি। স্বল্প দ্রাব্য লবণের ঘনমাত্রা 0.01 মোল থেকে কম হবে। দ্রাব্যতার গুণফল পরিবর্তনের নিয়ামক কোনটি? তাপমাত্রা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে। NaCl দ্রবণের মোল সংখ্যা ঘনমাত্রা দেওয়া আছে। AgCl এর দ্রাব্যতা কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি AgCl উভমুখী বিক্রিয়া কি কি আয়ন উৎপন্ন হবে? আমাদের Ag+ উৎপন্ন হবে এবং Cl- উৎপন্ন হবে। এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতাও হবে S, এর দ্রাব্যতাও হবে S। NaCl কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? Na+ + Cl-।
এখন NaCl এর যে ঘনমাত্রাটা দেওয়া আছে এই ঘনমাত্রাটা এখানে বসাবো, এটাও সেম হবে, এটাও সেম হবে। এখন এই জায়গায় কমন আয়ন একটা প্রভাব আছে, দেখো সমায়ন প্রভাব। এখানে ক্লোরাইড আয়নটা দুটির মধ্যেই রয়েছে, তাহলে দ্রাব্যতার গুণফল কি হবে দেখো। এর জন্য দ্রাব্যতা হবে S, ক্লোরাইডের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, S এর সাথে অতিরিক্ত পরিমাণে আমাদের যে আলাদা ক্লোরাইডটি পেয়েছি সেটা আমাদের যুক্ত হবে। NaCl এর ঘনমাত্রা যেটা সেটা 0.00001। এটি কার সমান হবে? এটি হবে আমাদের যে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে যে 4 × 10⁻⁻10 এর সমান। তাহলে এখান থেকে আমরা এস এর মানটি বের করে নেব। তাহলে সঠিক উত্তর আমরা পাবো হলো 1.56 × 10⁻⁵। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিচের কোনটি দ্রাব্যতার গুণফল নীতি প্রয়োগ? সাধারণ প্রস্তুত সলভে পদ্ধতিতে নিচের কোনটি প্রস্তুত করা হয়? সোডিয়াম হাইড্রোকার্বনেট। শিখা পরীক্ষায় সোডিয়ামের বর্ণ কিরূপ বর্ণ প্রদর্শন করে? সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। শিখা পরীক্ষায় প্লাটিনাম ধাতুর তার কেন ব্যবহৃত হয়? সঠিক উত্তর সাধারণত কোনো ধাতব আয়নের সাথে বিক্রিয়া করে না বলে। শিখা পরীক্ষায় বর্ণ পরিবর্তনের কারণ কোনটি? সঠিক উত্তর শক্তি শোষণ। কপার ক্লোরাইডকে তাপ দিলে কি বর্ণ প্রদর্শন করবে? সবুজ বর্ণ। শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সঠিক উত্তর সোনালী হলুদ, কারণ আমরা সোডিয়ামকে কোবাল্ট ব্লু গ্লাসে রাখলে বর্ণহীন দেখি। সোডিয়াম লবণ শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি করে? সোডিয়াম লবণ শিখা পরীক্ষায় কত? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে 575 থেকে 590 ন্যানোমিটার। কোন মৌলের আয়নের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ হয়? আচ্ছা, কোন মৌলের ক্ষেত্রে হবে এটা? সঠিক উত্তর হবে হলো কপার। অ্যালুমিনিয়াম আয়ন পরীক্ষায় কি রঙের অধক্ষেপ পড়ে? সঠিক উত্তর সাদা রঙের অধক্ষেপ পড়ে। Fe2+ লবণের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি রঙের অধক্ষেপ পড়বে? সঠিক উত্তর সবুজ। কোন যৌগের উপস্থিতিতে ক্যালসিয়াম 2+ আয়নের উপস্থিতি নিশ্চিত করা হয়? সঠিক উত্তর গ। নেসলার বিকারকে অ্যামোনিয়া শনাক্তকরণে মুখ্য ভূমিকা পালন করে? সঠিক উত্তর ঘ। ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোন সমীকরণটি সঠিক? সঠিক উত্তর ক। কার্বনেট আয়ন শনাক্তকরণে কোনটি সঠিক বিক্রিয়া? সঠিক উত্তর খ। অপদ্রব্য মিশ্রিত পদার্থকে কোন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়? ক্যালাসন। ক্যালাসের প্রধান বৈশিষ্ট্য কোনটি? নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। পোলার দ্রাবক কোন ধরনের দ্রবকে দ্রবীভূত করে? পোলার দ্রব। ক্যালাসের বিশুদ্ধতা কিভাবে নির্ণয় করা যায়? গলনাঙ্ক নির্ণয় করে। নিচের পদার্থের মধ্যে কোনটি পানিগ্রাসী? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালাসন প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ক্যালাসন প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইড ক্যালাসকে কোথায় রাখা হয়? সঠিক উত্তর কাঁচ পাত্রে। কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া? কঠিন থেকে বাষ্প। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশুদ্ধতার নিয়ামক কোনটি? ঊর্ধ্বপাতনের পার্থক্য। কঠিন যৌগ যৌগ বিশোধনের জন্য কোনটি প্রযোজ্য হবে? সঠিক উত্তর ঊর্ধ্বপাতন। কোনটি বিশোধনের জন্য ঊর্ধ্বপাতন ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন হয় কোনটি? বেনজোয়িক অ্যাসিড। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কোনটি? নাউস্টের
বন্টন নীতি। দ্রাবক নিষ্কাশনের সবচেয়ে বেশি কোনটি ব্যবহৃত হয়? ইথক্সি ইথেন। আচ্ছা, কেডি এর মান কেরূপ হলে দ্রাবক নিষ্কাশন ভালো হবে? 100 এর কাছাকাছি। দ্রাবক নিষ্কাশনে নিম্নের কোন কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? সকসলেট। গাছের বাকল ও পাতা থেকে অ্যালকালয়েড জাতীয় ঔষধ নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে? দ্রাবক নিষ্কাশন। কোন বিজ্ঞানী ক্রোমাটোগ্রাফি শব্দের অবতারণা করেন? মিখাইল সোয়েট। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? দুটি। কোনটি পার্টিশন ক্রোমাটোগ্রাফি নয়? কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিতে কলাম কোনটি? বুলেট। চক্র কোন ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়? চক কোন ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়? কলাম ক্রোমাটোগ্রাফিতে। চক কোন ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো কলাম ক্রোমাটোগ্রাফিতে। ক্রোমাটোগ্রাফিতে চলনশীল সাম্যাবস্থার জন্য নিচের কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়? সঠিক উত্তর তরল। তরল ক্রোমাটোগ্রাফির উদাহরণ কোনটি? কাগজ ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফিকে আরএফ এর মান ব্যবহার করে কোনটি সম্পন্ন করা হয়? মিশ্রণের উপাদান পৃথকীকরণ ও শনাক্তকরণ। পেপার ক্রোমাটোগ্রাফি দ্বারা শনাক্ত ও পৃথক করা যায় লিপিড সমূহ। আঙ্গিক বিশ্লেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। লবণের গুণগত মান বিশ্লেষণ করা হয় কত ধরনের পরীক্ষার মাধ্যমে? 2 ধরনের পরীক্ষার মাধ্যমে। যৌগে হাইড্রোজেন ও কার্বন শনাক্ত করা হয় কিসের মাধ্যমে? কপার অক্সাইডের মাধ্যমে। যান্ত্রিক পদ্ধতির মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? বর্ণালিমিতিক পদ্ধতি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ। সকল আলফা কণা গতিপথ বেঁকে যায়? নো। সঠিক উত্তর হবে 2 ও 3। জেটেনস পর্দা, জিঙ্ক সালফাইড পর্দা আলোকিত করে। প্রায় সকল আলফা কণাই পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। প্ল্যাঙ্কের সমীকরণের প্রকাশ হলো mvr = nh/2 পাই। নো, এটা হলো আমরা বোরের পরমাণু মডেল থেকে পাই। তাহলে সঠিক উত্তর হবে E = h nu del E = h × c/λ। সঠিক উত্তর 2 ও 3। বোরের পরমাণু মডেল। শক্তি স্তর বিকিরণ বিষয়ক মতবাদ ঠিক আছে। শক্তি স্তর বিষয়ক মতবাদ ঠিক আছে। ইলেকট্রন প্রোটন বিষয়ক মতবাদ নো। সঠিক উত্তর 1 ও 2। দ্বিতীয় শক্তি স্তর এর মডেলটি n = দেওয়া আছে 2। n = 2 হলে আমরা জানি 2 এর মধ্যে আছে দুটি অরবিটাল আমরা পাই s এবং p। s এর জন্য l এর মান হয় 0 এবং p এর জন্য মান হয় 1। তাহলে ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 4টি 2n² ফর্মুলা ব্যবহার করব, তাহলে পাবো হলো 4টি। ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস এটা ভুল, সঠিক উত্তর হবে 1 ও 2। p উপশক্তি স্তরের জন্য l = 2 নো, l = 2 হবে না, l এর মান হবে হলো 1। বাকি দুটি ঠিক আছে। সঠিক উত্তর 2 ও 3। n = 3 এর জন্য 3f অরবিটাল সম্ভব না, 3d পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। সঠিক উত্তর হবে 2 ও 3। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক না, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে 2 ও 3। নিচের বিন্যাসটির মধ্যে কোনটি সঠিক? আউটবাউন্ড দেখানো হয়েছে ঠিক আছে। 4p অরবিটালে 5s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে ঠিক আছে। আমরা এই জায়গায় n+l এর মান দেখব। কে উচ্চ শক্তি কে নিম্ন শক্তি সেটা বুঝতে পারবে n+l এর মান যোগ করলেই। আর এখানে ক্রমবিন্যাস এই যেটা ভুল আছে, আগে 4s হবে তারপর 4d তে যাবে। তাহলে সঠিক উত্তর 1 ও 2। 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের জন্য সর্বশেষ 3d অরবিটালে উপস্থিত নো, আগে 4s এ যাবে তারপর 3s আসবে। তাহলে সঠিক উত্তর হবে 2 ও 3। আচ্ছা, এখানে n এর সর্বনিম্ন
মান, সর্বনিম্ন মানের জন্য এটি কি ফেরোচুম্বকীয়, মৌলটি ফেরোচুম্বকীয়, ঠিক আছে। প্রতিনিধিত্বমূলক নাও, সঠিক উত্তর হবে 1 আর 3। আইআর রশ্মির ব্যবহার, আইআর রশ্মির ব্যবহার কিসে? 1 এবং 2 মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধিতে এবং কোষের আয়ু বৃদ্ধিতে। দ্রাব্যতা নির্ভর করে, ক্যান্সার কোষ ধ্বংসের জন্য সাধারণত গামা রশ্মি ব্যবহার করা হয়। দ্রাব্যতা নির্ভর করে দ্রবণ প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। সঠিক উত্তর 3টি। অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে সাদা রঙের পদক্ষেপ পরে, ঠিক আছে। কালো রঙের পদক্ষেপ পরে, এটা ভুল। 3 নাম্বারটা ঠিক আছে, 1 এবং 3। Ca2+ আয়ন শনাক্তকরণের জন্য নিচের কোনটি সঠিক হবে? 1 এবং 2 অর্ধক্ষিপ্ত ক্যালাসে HCl দ্রবীভূত হয়নি, এটা ভুল। যেটা জিঙ্ক সালফেট এর ক্ষারীয় মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় 1 এবং 2। বাষ্পপাতন প্রক্রিয়ায় সংগৃহীত তরল জৈব যৌগের সাথে পানি মিশ্রিত থাকে। ফানেলের সাহায্যে জৈব তরল ও পানি পৃথকীকরণ 1 এবং 2। আগত নির্গত বাষ্পের পরিমাণ অসমান, ভুল। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2। পেপার ক্রোমাটোগ্রাফির প্রক্রিয়া, ফিল্টার পেপারকে নির্দিষ্ট আকৃতিতে কেটে নিতে হবে, আরএফ এর মান নির্ণয় করতে হবে, পেন্সিল দিয়ে দ্রাবক ফর্ম চিহ্নিত করতে হবে। সঠিক উত্তর 3টি। পরমাণুর ইলেকট্রন সমূহের প্রধান শক্তি স্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে n = 1 2 3 4 প্রভৃতি ধনাত্মক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 অপেক্ষা অধিক হলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4 হলে 4 অপেক্ষা অধিক হলে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি 2n²। এখানে 2n² এর মান সর্বোচ্চ হতে পারবে 32, 32 এর বেশি হবে না। সঠিক উত্তর হবে 32 এর বেশি হয় না। চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে n শেল বলে, ঠিক আছে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32, ঠিক আছে। n এর মান যত বড় হবে পরমাণুর আকার তত ছোট হবে, এটা ভুল। n এর মান যত বড় হবে পরমাণুর আকারও তত বড় হবে। আচ্ছা, উৎপল তৃতীয় পর্যায়ে গ্রুপ 14 অর্থাৎ মৌলটি হলো সিলিকন দেখলো যে মৌলটির তৃতীয় কক্ষপথে s অরবিটালে ইলেকট্রনের মধ্যে আকার, আকৃতি, অবস্থান ও ঘূর্ণনের দিকে শুধু একটিতে পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা এখানে প্রশ্ন হলো উৎপলের পর্যবেক্ষণ কোন নীতি দ্বারা অনুসৃত হয়? পলিবর্জন নীতি অনুযায়ী আমরা জানি সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে এবং একটি ভিন্ন হবে। তাহলে এখানে তার কথার সাথে মিল আছে পলিবর্জন নীতির। উদ্দীপকের মৌলটির শেষ কক্ষপথে অরবিটাল সংখ্যা হবে 9টি, ঠিক আছে। ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি, ঠিক আছে। সবগুলো ইলেকট্রনের মাত্র 2টি ঘূর্ণায়ন দিক থাকবে, 1 2 3। আমরা যদি সিলিকন 14 এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা সবগুলো উত্তর যাচাই করে নিতে পারবো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 গ্রাম ধাতব ফ্লোরাইডে 300 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলে বিক্রিয়ার পাত্রটি ঠান্ডা দ্রবীভূত হয়। এই পাত্রের বিক্রিয়াটি হলো, আচ্ছা আমরা এখানে দ্রাব্যতা কত, দ্রাব্যতা বের করতে বলা হয়েছে। আমরা জানি দ্রাব্যতা সমান সমান 100 × m ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এখানে ছোট হাতের mটা হলো আমাদের দ্রবের ভর, বড় হাতের m মাইনাস ছোট হাতের m হলো দ্রাবকের ভর। তাহলে আমাদের এই জায়গায় কি কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে? দ্রবের ভর দেওয়া আছে 45 গ্রাম মানে ছোট হাতের m দেওয়া আছে, এবং আমাদের দ্রাবকের ভর দেওয়া আছে মানে বড় হাতের m মানে ছোট হাতের m এর মানটি দেওয়া আছে 300। তাহলে সঠিক উত্তর আমরা পাবো হলো 15। সঠিক উত্তর 15। দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত রেখে দ্রবকে অধিক্ষিপ্ত করলে
চাপ বাড়াতে হবে, HCl মেশাতে হবে, তাপমাত্রা কমাতে হবে? সঠিক উত্তর HCl মেশাতে হবে এবং তাপমাত্রা কমাতে হবে। আচ্ছা, আমাদের এমসিকিউ পর্ব এখানে মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বক্স দেখে নেই, যেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। চলো। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফিকে দুই ভাগে ভাগ করা যায়, কলাম ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হলো কঠিন, চলমান দশা হলো তরল। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হলো কঠিন, চলমান দশাও হলো তরল। বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি এখানে দুটি ভাগে ভাগ করা যায়, পেপার ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফিতে আমাদের স্থির দশা হলো তরল, চলমান দশা হলো তরল। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা তরল আর চলমান দশা এখান থেকে গ্যাস থেকেই বোঝা যাচ্ছে, তাহলে এটা হবে গ্যাসীয়। এখানে হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস ব্যবহার করা যেতে পারে। শিক্ষা পরীক্ষায় আমরা কিছু বর্ণ দেখতে পারি বিভিন্ন মৌলের ক্ষেত্রে, যেমন সোডিয়াম। সোডিয়ামের খালি চোখে আমরা দেখতে পারি সোনালী হলুদ, কোবাল্ট ব্লু গ্লাসে আমরা দেখতে পারি বর্ণহীন, এর কোনো বর্ণ দেখা যায় না। পটাশিয়ামের ক্ষেত্রে হালকা বেগুনি খালি চোখে, কোবাল্ট ব্লু গ্লাসে গোলাপি লাল বর্ণ দেখা যায়। ক্যালসিয়াম লবণের ক্ষেত্রে খালি চোখে ইটের মতো লাল, কোবাল্ট ব্লু গ্লাসে হালকা সবুজ বর্ণ দেখায়। বেরিলিয়াম খালি চোখে হলুদাভ সবুজ দেখায়, কোবাল্ট ব্লু গ্লাসে নীলাভ সবুজ দেখায়। কপার নীলাভ সবুজ এবং কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণহীন দেখায়। লেড লবণ হালকা নীল দেখায়, কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেখায় না। আমাদের লিথিয়াম খালি চোখে ক্রিমসন রেড দেখায় এবং কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেখায় না। হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় গ্যাস ক্রোমাটোগ্রাফিতে। আমরা দেখেছিলাম গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বেশ কিছু গ্যাস ব্যবহার করা হয়, যেখানে কি কি ছিল? নিয়ন ছিল, হিলিয়াম ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, এগুলো গ্যাসগুলো ছিল। কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় স্টার্চ। ক্রোমাটোগ্রাফিতে বিভিন্ন মূলকগুলির অধিশোষণের ক্রমগুলি দেখানো হয়েছে, যেখানে সবচেয়ে কম শোষিত হচ্ছে CHO, তারপর NH2, তারপরে OH, তারপরে COOH, মানে COOH সবচেয়ে বেশি শোষিত হবে। ধানের তুষ হতে ভোজ্য তেল নিষ্কাশন করা হয় বাষ্পপাতন পদ্ধতিতে। ন্যাপথালিন বিশোধনে ব্যবহৃত পদ্ধতি হলো ঊর্ধ্বপাতন পদ্ধতি। সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণের কার্যকরী পদ্ধতি হলো ঊর্ধ্বপাতন পদ্ধতি। আয়োডিন এবং সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়াটি হলো ঊর্ধ্বপাতন। অবিশুদ্ধ বেনজোয়িক অ্যাসিডকে বিশোধন করা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতিতে। দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় উদ্ভিদ হতে স্টেরয়েড। ধন্যবাদ আজকের ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। আগামী ক্লাসে আমরা অন্যান্য অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ইউটিউব পেজটি ফলো করে রাখো। ধন্যবাদ।